আসসালামু আলাইকুম। পরিবেশ গঠনে পদার্থের ভূমিকা আজ তৃতীয় পর্ব তথা অন্তিম পর্ব। তোমাদের সামনে অন্য দিনের মতোই আজ আমি কিছু প্রশ্ন রেখেছি। দেখো, প্রথমে আমি জুম করে রেখেছি যাতে তোমরা স্পষ্টভাবে লেখাগুলো বুঝতে পারো। তারপরেও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তার জন্য প্রথমেই আমি একবার প্রশ্নগুলো পড়ে দিচ্ছি। প্রথম হচ্ছে, পলিমার কি? নেক্সট, মনোমার বলতে কি বোঝো? তারপরে প্রাকৃতিক পলিমার এবং সংশ্লেষিত পলিমার কি? উদাহরণ দাও। 4, প্লাস্টিক কি? প্লাস্টিকের ব্যবহার লেখো। 5, পলিথিন, পিভিসি, টেফলন প্রভৃতির মনোমারের নাম উল্লেখ করো। উল্লেখিত পদার্থগুলির ব্যবহার লেখো, অর্থাৎ পলিথিন, পিভিসি, টেফলন প্রভৃতি পদার্থগুলোর মনোমারের নাম এবং এই পদার্থগুলোরই ব্যবহার কি কি। 6 হচ্ছে বায়োডিগ্রেডেবল পদার্থ এবং নন বায়োডিগ্রেডেবল পদার্থ বলতে কি বোঝো? উদাহরণ দাও। তারপর হচ্ছে প্লাস্টিকের বা পলিথিনের ব্যবহারের ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো। নেক্সট, সাবান কি? এর ব্যবহার উল্লেখ করো। তারপর হচ্ছে সার কাকে বলে? জমিতে রাসায়নিক সার ব্যবহারের ক্ষতিকারক প্রভাবগুলি উল্লেখ করো। এর সাথে আর একটা কোশ্চেন তোমরা অ্যাড করে নাও যে ক্যাডমিয়াম, আর্সেনিক এবং এতুই লেখো, ক্যাডমিয়াম এবং আর্সেনিক ঘটিত রোগের নাম উল্লেখ করো। এর সাথে সাথে তোমরা ওই ক্যাডমিয়াম আর্সেনিক লিখলে তো আর পারদ লিখে নাও। ক্যাডমিয়াম, আর্সেনিক এবং পারদ ঘটিত রোগের নাম উল্লেখ করো। ঠিক আছে, এই গোটা লেখো। হয়েছে? আমরা তাহলে এবার আমাদের উত্তরে যাই। প্রথমেই বলছে যে পলিমার কি? দেখো, আমরা দেখেছি যখন মালা তৈরি হয়, মালা তৈরির সময় একটা সুতোর মধ্যে পরপর পরপর আমরা ফুলগুলো গেঁথে মালা তৈরি করি, তাই তো? এইভাবে পরপর গেঁথে মালা তৈরি করি। তেমনভাবে পরপর অনেকগুলো অণু জুড়ে গিয়ে একটা বৃহৎ অণু তৈরি করে। কেমন? পরপর কিছু ফুল জুড়ে গিয়ে, দেখো জুড়ছি কি দিয়ে? আমরা সুতো দিয়ে যেমন পরপর ফুল জুড়ে একটা মালা তৈরি হয়, তেমনভাবে কিছু অণুকে পরপর জুড়ে আর একটা অণু তৈরি করা যায়। তাহলে ছোট অণু জুড়ে অনেক 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 ছোট অণু জুড়ে বারবার জুড়ে একটা বড় অণু তৈরি হয় বা বড় চেন তৈরি হয়। এই বড় অণুটাকে বলবো পলিমার। অর্থাৎ এই মালাটা হচ্ছে পলিমার। এই ছোট ছোট ফুলগুলোকে বলা হয়, যে পদার্থটা দিয়ে পলিমার তৈরি হচ্ছে সেই পদার্থটাকে বলা হয় মনোমার। অর্থাৎ এই ছোট অণুগুলোকে বলা হয় মনোমার। তাহলে যে সমস্ত পদার্থ নিয়ে বা অণু নিয়ে একটা বৃহৎ অণু তৈরি করে বা পলিমার তৈরি করে তাকে বলা হয় মনোমার। যেগুলোকে নিয়ে তৈরি হচ্ছে, অর্থাৎ ফুলটাকে মনে রাখবে মনোমার। মনো কথার অর্থ হচ্ছে এক, অর্থাৎ যখন একটাকে ধরবো তখন সেটা হচ্ছে মনোমার। আর পলি কথার অর্থ হচ্ছে অনেক। আমরা যখন বলছি পলিমার, পলি কথার অর্থ হচ্ছে অনেক,
অর্থাৎ অনেকগুলো যখনই জুড়ে গেল তখন সেটা হচ্ছে পলিমার। তাহলে একাধিক বা বহু সংখ্যক ক্ষুদ্র ক্ষুদ্র অণু কোনো বিশেষ পদ্ধতিতে জুড়ে গিয়ে যখন একটা বৃহৎ আকারের অণু তৈরি করে তখন সেই বৃহৎ আকারের অণুটাকে বলবো পলিমার, এবং যে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলো জুড়ে পলিমার তৈরি হয়েছে সেই ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে বলবো মনোমার। কেমন বোঝা গেল? যে সমস্ত পলিমারগুলো প্রকৃতিতেই পাওয়া যায় সেই পলিমারগুলোকে বলা হয় প্রাকৃতিক পলিমার। ঠিক আছে, অর্থাৎ কিছু কিছু এরকম বৃহৎ অণু প্রকৃতিতেই পাওয়া যায়, আবার কিছু কিছু বৃহৎ অণু আমরা কৃত্রিমভাবে তৈরি করি। যে সমস্ত বৃহৎ অণুগুলো অর্থাৎ যে সমস্ত পলিমারগুলো প্রকৃতিতেই পাওয়া যায় তাদের বলা হয় প্রাকৃতিক পলিমার, আর যে সমস্ত পলিমারগুলো আমরা কৃত্রিমভাবে তৈরি করতে পারি সেই সমস্ত পলিমারগুলোকে বলবো সংশ্লেষিত পলিমার বা কৃত্রিম পলিমার। যেমন প্রকৃতিতে কোন পলিমার পাওয়া যায়? প্রকৃতিতে পাওয়া যায় যেমন প্রোটিন প্রকৃতিতে পাওয়া যায়, সেলুলোজ এটা প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে এই সমস্ত পলিমারগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। আবার আমরা জানি পলিথিনের আমরা সবাই ব্যবহার করি। কি ব্যবহার করি এগুলো আমরা পরে দেখবো, পরের প্রশ্নে রয়েছে। এই পলিথিনটা প্রকৃতিতে পাওয়া যায় না, প্রকৃতিতে এমনি এমনি তৈরি হয়ে যায়নি। যে পলিমারগুলো যে পলিথিনটা আমরা ব্যবহার করি সেই পলিথিনটা প্রকৃতিতে এমনি এমনি তৈরি হয়ে যায়নি। এই পলিথিনগুলোকে আমরা তৈরি করে থাকি। তাহলে এই পদার্থগুলো হচ্ছে কৃত্রিম পলিমার। পলিথিনের এক ধরনের পলিমার, এই পলিমারগুলো হচ্ছে কৃত্রিম পলিমার। যেমন প্লাস্টিক সেটাও একটা পলিমার, বহু সংখ্যক অণু জুড়ে গিয়ে প্লাস্টিক তৈরি হয়। এই প্লাস্টিকটাও প্রকৃতিতে পাওয়া যায় না, তাহলে এই প্লাস্টিকটাও কৃত্রিম পলিমার। প্লাস্টিক কোথায় ব্যবহার করা হয়? আচ্ছা, প্লাস্টিক এক ধরনের পলিমার। প্লাস্টিক কোথায় ব্যবহার করা হয়? আমরা প্লাস্টিক ব্যবহার করি বিভিন্ন চেয়ার টেবিল তৈরি করতে, তারপর কাপ মগ এই সমস্ত তৈরি করতে, তাছাড়াও বিভিন্ন রান্নার জিনিসপত্র তৈরি করতে, ঝুড়ি পেছে এই সমস্ত তৈরি হয়, বালতি, তাই তো, বা বড় ট্যাঙ্ক যেগুলো বলে বড় ট্যাঙ্কি, জল রাখার ট্যাঙ্কি, সেইগুলো তৈরিতে বিভিন্ন ক্ষেত্রে আমরা প্লাস্টিক ব্যবহার করে থাকি। নেক্সট বলেছে পলিথিন, পিভিসি এবং টেফলন এদের মনোমারের নাম। দেখো আমি একদিকে লিখেছি পলিমারের নাম আর একদিকে মনোমারের নাম লিখে দিয়েছি। ঠিক আছে, পলিমার দেখো প্রথমেই বলেছি পলিথিন বা পলিইথিলিন, তার মনোমারের নাম পলিইথিলিন। পলি অর্থাৎ বহু সংখ্যক কি মিলে তৈরি হয়েছে? ইথিলিন। তাহলে বহু সংখ্যক ইথিলিন মিলে তৈরি হয়েছে পলিথিন, তার জন্য মনোমার কি? ইথিলিন হয়েছে। আচ্ছা, পিভিসির পুরো অর্থটাকে জেনে নাও একবার। পলি, ভি ফর ভিনাইল, সি ফর ক্লোরাইড, পলিভিনাইল ক্লোরাইড। ঠিক আছে, পলি কথার অর্থ বহু, বহু সংখ্যক কি যুক্ত হয়েছে? ভিনাইল ক্লোরাইড। তাহলে মনোমার কি হলো? ভিনাইল ক্লোরাইড। ঠিক আছে। আচ্ছা, টেফলনের পুরো কথাটা কি? পলি টেট্রাফ্লুরোইথিলিন। আগে পুরো কথা জানতে হবে, পলি টেট্রাফ্লুরোইথিলিন। তাহলে পলি অর্থাৎ বহু, বহু সংখ্যক কি জুড়ে টেফলন তৈরি হয়েছে? টেট্রাফ্লুরোইথিলিন। ঠিক আছে, তাহলে টেট্রাফ্লুরোইথিলিন হচ্ছে টেফলনের কি? মনোমার হয়েছে। তাহলে পলিইথিলিন, বহু সংখ্যক ইথিলিন জুড়ে পলিথিন তৈরি হয়েছে, তাহলে ইথিলিন হচ্ছে মনোমার। পিভিসি পলিভিনাইল ক্লোরাইড, বহু সংখ্যক কি নিয়ে তৈরি হয়েছে? বহু সংখ্যক ভিনাইল ক্লোরাইড নিয়ে তৈরি হয়েছে,
তাহলে ভিনাইল ক্লোরাইড এখানে মনোমার পেয়ে গেলাম। টেফলন পলি টেট্রাফ্লুরো ইথিলিন, বহু সংখ্যক কি মিলে তৈরি হয়েছে? টেট্রাফ্লুরো ইথিলিন নিয়ে টেফলন, তাহলে এখানে মনোমার হচ্ছে টেট্রাফ্লুরো ইথিলিন। তাহলে যদি আবার ঘুরিয়ে প্রশ্ন করা হয়, এক্ষেত্রে আমি বলেছিলাম যে এইগুলোর মনোমারের নাম। যদি আমি এবার ঘুরিয়ে প্রশ্ন করি যে এদের পলিমারের নাম কি, এই যে পদার্থগুলো ইথিলিন, ভিনাইল ক্লোরাইড, টেট্রাফ্লুরো ইথিলিন, এদের পলিমারের নাম কি? যদি ইথিলিনের পলিমার বলি তাহলে পলি ইথিলিন, ভিনাইল ক্লোরাইড পলি ভিনাইল ক্লোরাইড, টেট্রাফ্লুরো ইথিলিন পলি টেট্রাফ্লুরো ইথিলিন। তাই তো, শুধু একটা করে পলি যুক্ত হয়ে যাচ্ছে, তাহলেই আমরা মনোমার থেকে তৈরি করে নিতে পারছি পলিমার। হয়েছে? আচ্ছা, ইথিলিনের শুধু একবার সংকেতটা বলে দিই। ইথিলিনের সংকেত হচ্ছে, এই ইথিলিনের সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড, এটাকে বলা হয় ডবল বন্ড CH2। কেমন? বহু সংখ্যক এই ইথিলিনের সংকেত CH2 ডবল বন্ড CH2, এটা ইথিলিনের সংকেত। এরকম বহু সংখ্যক ইথিলিন অণু, বহু সংখ্যক, সেই জন্য একটা N দেওয়া হয়। ঠিক আছে, নির্দিষ্ট চাপ এবং তাপে তারা পরস্পর যুক্ত হয়ে তৈরি করে পলিইথিলিন। CH2 সিঙ্গেল বন্ড, এখানে দেখো দুটো ছিল, এখানে দেবো একটা, আর এরকম একটা করে আগে দাগ দিয়ে দেবো। কেমন? এখানে একটা N, অর্থাৎ বহু সংখ্যক এটা দেবো না, ওখানে এনটা দেবো, কারণ আমরা বহু সংখ্যক বোঝাচ্ছি তো, এনটা দিয়ে দেবো। তাহলে দেখো এখানে এনটা দিচ্ছি বহু সংখ্যক, এটা কি এন মানে হচ্ছে অনেকগুলো, অনেক। বহু সংখ্যক এটা কি অণু? ইথিলিন অণু। তাহলে বহু সংখ্যক ইথিলিন অণু নির্দিষ্ট চাপে এবং তাপে যুক্ত হয়ে কি তৈরি করে দিচ্ছে? এটা হচ্ছে পলিথিন তৈরি করছে। তাহলে পলিথিনের সংকেত CH2 সিঙ্গেল বন্ড CH2। আর দেখো এই ব্র্যাকেটটা দিয়েছি, ঠিক তার মাঝখান দিয়ে দাগটা হবে যেভাবে দিয়েছি, অর্থাৎ প্রথমে ব্র্যাকেটটা দিয়ে নিলে এরকম, তার মাঝখান দিয়ে এরকম দাগটা দেবে। হয়েছে? দুদিকেই। তার মানে কি যে এখনো ইথিলিন অণু জুড়তে পারে। এই দুদিকে দাগটা দেওয়ার অর্থ হচ্ছে দাগটা দেখো ব্র্যাকেট থেকে সামান্য বেরিয়েছে, অর্থাৎ এর সঙ্গে এখনো ইথিলিন অণু যুক্ত হতে পারে। তাহলে পলিথিনের সংকেত আর ইথিলিনের সংকেত হয়ে গেল। এরপর চেয়েছিল যে এদের ব্যবহার কি, তাই তো? আচ্ছা, পলিথিন আমরা ব্যবহার জানি। পলিথিন হচ্ছে ব্যাগ, তারপর বালতি, মগ, এই সমস্ত তৈরি করতে পলিথিন ব্যবহার করা হয়। আবার বিভিন্ন অন্তরক পদার্থ সেগুলো তৈরিতেও পলিথিন ব্যবহার করি। পিভিসি কোথায় ব্যবহার হয়? পিভিসির খুব ইম্পর্টেন্ট একটা ব্যবহার হচ্ছে যে গ্রামোফোনের রেকর্ড তৈরিতে ব্যবহার হয়, আর গামবুট তৈরিতে ব্যবহার হয়। ঠিক আছে, তোমার পিভিসি কিসে বললাম? গ্রামোফোনের রেকর্ড এবং গামবুট তৈরিতে ব্যবহার হয়। আর নেক্সট বলেছিলাম, নেক্সট কি ছিল তোমার? টেফলন। টেফলন ব্যবহার হয় তোমার তড়িতের কুপরিবাহী বিভিন্ন পদার্থ তৈরি করতে ব্যবহার হয় টেফলন। আর ব্যবহার হয় তোমার ভাল্ব তৈরিতে, বিভিন্ন ভাল্ব তৈরিতে ব্যবহার করা হয়। আর রান্নার বাসনপত্রের আস্তরণ দিতে টেফলন ব্যবহার করা হয়। কেমন? এইগুলোই। এবার হচ্ছে নেক্সট হচ্ছে বায়োডিগ্রেডেবল এবং নন বায়োডিগ্রেডেবল পদার্থ বলতে কি বলছে? বায়োডিগ্রেডেবল পদার্থ হচ্ছে যে সমস্ত পদার্থগুলো একটা সময় পরিবেশের সঙ্গে মিশে যায়, সেই সমস্ত পদার্থগুলোকে বলা হয় বায়োডিগ্রেডেবল। যে সমস্ত পদার্থগুলো একটা নির্দিষ্ট সময় পর আবার পরিবেশের সঙ্গে মিশে যায় তাদের বলা হয় বায়োডিগ্রেডেবল। আর যে সমস্ত পদার্থগুলো দীর্ঘ সময় পরেও
পরিবেশের সাথে মিশে যেতে পারে না সেই সমস্ত পদার্থগুলোকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল। যেমন পলিথিন বা প্লাস্টিক যত বছরই মাটিতে পড়ে থাকুক না কেন সেই প্লাস্টিক বা পলিথিন কখনোই নষ্ট হয় না। তারা যেভাবে রয়েছে আজ 1 মাস পরে, 1 বছর পরে, 100 বছর পরে সেই রকমই থেকে যায়। তাহলে এই সমস্ত পদার্থগুলোকে বলা হয় নন বায়োডিগ্রেডেবল। অন্যদিকে দেখো মানব শরীর, ঠিক আছে, বা বিভিন্ন যে আনাজপাতি, তাদের খোসা বা কাঠ, কাগজ, এই সমস্ত পদার্থগুলো রেখে দেবে 1 মাস 2 মাস পরে, সেগুলো পরিবেশের সাথে বা মাটির সাথে মিশে যাবে। তাহলে এই সমস্ত পদার্থগুলোকে বলা হয় বায়োডিগ্রেডেবল। দেখো এখানে আমি একটা কথা বলে দিই যে আমাদের শরীরে বহু প্রোটিন নিয়ে তৈরি। কেমন আমাদের শরীরটা কিন্তু তৈরি বহু সংখ্যক তাতে প্রোটিন রয়েছে। আর আমরা এইমাত্র জানলাম যে প্রোটিন এক ধরনের পলিমার। তাহলে এমন কিছু পলিমার রয়েছে যারা বায়োডিগ্রেডেবল, আর এমন কিছু পলিমার রয়েছে যারা নন বায়োডিগ্রেডেবল। প্রশ্নটা এভাবেও করা যেতে পারতো যে বায়োডিগ্রেডেবল এমন পলিমারের নাম উল্লেখ করো। কেমন বায়োডিগ্রেডেবল এমন পলিমারের নাম উল্লেখ করো এবং নন বায়োডিগ্রেডেবল এমন পলিমারের নাম উল্লেখ করো। বায়োডিগ্রেডেবল পলিমার কোনগুলো? প্রোটিন, সেলুলোজ, অর্থাৎ যেগুলো প্রকৃতিতে আমরা পেয়ে যাচ্ছি সেগুলো প্রকৃতিতেই মিশে যায়। আর যে পলিমারগুলো প্রকৃতিতে পাওয়া গেল না, কৃত্রিমভাবে তৈরি করেছি, প্লাস্টিক, পলিথিন, এইগুলো প্রকৃতিতে কখনোই মেশে না। এই পলিমারগুলো হচ্ছে নন বায়োডিগ্রেডেবল। এর পরেই প্রশ্ন হচ্ছে প্লাস্টিক বা পলিথিনের ক্ষতিকারক প্রভাব কি। প্রথম দেখো, প্লাস্টিক বা পলিথিন কখনোই পরিবেশের সাথে মিশে যায় না। ফলে যদি মাটিতে থাকে, যে মাটিতে থাকে সেই মাটি নষ্ট করে দেয়। সেই মাটির উর্বরতা শক্তি যেটা, সেই উর্বরতা শক্তিটাকে প্লাস্টিক বা পলিথিন নষ্ট করে। আর কি হয়, যদি প্লাস্টিক বা পলিথিন আমরা দেখছি প্লাস্টিক বা পলিথিন এরা নন বায়োডিগ্রেডেবল, অর্থাৎ পরিবেশে মিশছে না, সেই কারণে আমাদের মনে হতে পারে যে এটা যদি মাটিতে মিশে থাকে তাহলে সেটা আমাদের মাটির ক্ষতি করে দেবে। তার বদলে আমরা পুড়িয়ে দিই। যদি আমরা পুড়িয়ে দিই প্লাস্টিক বা পলিথিন, সেক্ষেত্রে এই পোড়ানোর জন্য বায়ু দূষণ হয়। তার মানে দেখো রাখাও যাচ্ছে না, আবার পুড়িয়ে ফেলাও যাচ্ছে না, কারণ উভয়ই ক্ষতি করছে। আবার তা যদি ভাবি যে না পুড়িয়ে কোথাও ফেলে দিই বা কোনো যেখানে সেখানে যদি আমরা ফেলে দিই, সেক্ষেত্রেও সেগুলো যদি কোনো তোমার নালা নর্দমায় গিয়ে পড়ছে, সেই নালা নর্দমার জল নিকাশি ব্যবস্থাটা নষ্ট হচ্ছে, জল ওভারফ্লো করে যাচ্ছে, জল তোমার নিকাশি ব্যবস্থা অর্থাৎ নালা দিয়ে বা ড্রেন দিয়ে জল যাচ্ছে না। যদি সেই প্লাস্টিক বা পলিথিন নদী বা সমুদ্রে বা গঙ্গায় গিয়ে পড়ছে, সেক্ষেত্রে জল দূষণ ঘটছে। তাহলে পলিথিন বা প্লাস্টিকে বহু ক্ষতিকারক প্রভাব রয়েছে। এরপর রয়েছে সাবান কি। সাবান হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। ঠিক আছে, শুধু এইটুকুনি মনে রাখো, সাবান হচ্ছে উচ্চ আণবিক গুরুত্ব বিশিষ্ট জৈব ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ। সাবানের ব্যবহার কি। সাবানের ব্যবহার তোমরা করো। সাবান জামা কাপড় পরিষ্কার করার ক্ষেত্রে ব্যবহার হয়, কোনো কিছুকে জীবাণুমুক্ত করার ক্ষেত্রে ব্যবহার হয়, আমাদের হাত পা ধোয়া, হাত পা মুখ সব ধোয়ার ক্ষেত্রে বা জীবাণুমুক্ত করার ক্ষেত্রে সাবান ব্যবহার করে থাকি। সার কি। সার হচ্ছে, দেখো সার প্রথমে কি একবার বলি, যে আমরা দেখছি যে কিছু কিছু পদার্থ যখন জমিতে দিই, কি উদ্দেশ্য দিই, যে সেই জমির যেন ফলন বৃদ্ধি পায়, বা যদি কোনো জীবাণু থাকে সেই জীবাণু মুক্ত হয়, বা ফসলের জন্য বৃদ্ধি ভালো হয়। ঠিক তো, মাটির উর্বরতা শক্তি
গাছের ফলন বৃদ্ধি, এই সমস্ত উদ্দেশ্য নিয়ে কিছু পদার্থ দেওয়া হয় বা মাটিতে মেশানো হয়, জমির সাথে মেশানো হয়। এই পদার্থগুলোই বলা হয় সার। তাহলে সার হচ্ছে সেই সব পদার্থ যে পদার্থগুলো মাটির উর্বরতা শক্তি বা ফসলের ফলন ভালো ফলন হওয়ার জন্য এবং ফলন বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়ে থাকে। সেই পদার্থগুলো হচ্ছে সার, তাই তো? জমিতে যখন রাসায়নিক সার ব্যবহার করা হয়, রাসায়নিক সার হচ্ছে যে সমস্ত সার পরীক্ষাগারে অর্থাৎ রাসায়নিক ভাবে তৈরি করা হয়, কৃত্রিমভাবে যে সমস্ত সারগুলো তৈরি করা হয় সেই সমস্ত সারগুলোকে বলা হয় রাসায়নিক সার। যেমন ইউরিয়া, ইউরিয়া হচ্ছে এক ধরনের রাসায়নিক সার। ইউরিয়া ব্যবহার করে থাকি আমরা জমিতে। আচ্ছা, জমিতে রাসায়নিক সারের ব্যবহারের ফলে কি ক্ষতিকারক প্রভাব হয়? রাসায়নিক সার ব্যবহারের ফলে যদি দীর্ঘদিন মাটিতে রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে মাটির উর্বরতা শক্তি ধীরে ধীরে কমে যায়। কেমন? মাটিতে যদি দীর্ঘদিন রাসায়নিক সার ব্যবহার করা হয় তাহলে মাটির উর্বরতা শক্তি, যে স্বাভাবিক উর্বরতা শক্তি, সেই উর্বরতা শক্তিটা ধীরে ধীরে কমে যায়। রাসায়নিক সার বেশি পরিমাণে ব্যবহার করলে সেই সার বিভিন্ন ফসলের গায়ে লেগে থাকে। সেই ফসল যদি ভালো করে না ধুয়ে খেয়ে নেওয়া হয় তাহলে তা মানব শরীরে বা জীব প্রাণী দেহে বিষক্রিয়া সৃষ্টি করতে পারে। যদি সেই সার বৃষ্টির জলের সঙ্গে ধুয়ে তোমার বিভিন্ন জলাশয়ে গিয়ে পড়ে তাহলে জল দূষণ ঘটায়। শুধু জল দূষণই ঘটায় না, কখনো কখনো জলের মধ্যে বিভিন্ন শৈবালের প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়। সার পেয়ে সার আমরা কি জন্য দিই? সার তো দিই যে যাতে ফলন বৃদ্ধি হয়, ফসলের ফলনটা যাতে বৃদ্ধি হয় বা ভালো হয়, সেই উদ্দেশ্যে, উদ্ভিদের বৃদ্ধির উদ্দেশ্যে এক কথায়। তাহলে সেই সারটা যখন জলাশয়ে গিয়ে পড়ছে, জলের মধ্যে কি থাকে? বিভিন্ন শ্যাওলা থাকে, তারাও জলজ উদ্ভিদ। সেই শ্যাওলাগুলো সার পেয়ে খুব দ্রুত বৃদ্ধি পেতে থাকে এবং খুব দ্রুত জলাশয়টা পরিপূর্ণ হয়ে যায় ওই শৈবালের বৃদ্ধির ফলে। এর ফলে কি হয়? প্রথম হচ্ছে যে এর ফলে জলের মধ্যে যতটা অক্সিজেন থাকে তার অনেকখানি ওই শৈবালগুলোই খেয়ে নেয়, তাই তো? অর্থাৎ ওই শৈবালগুলোই গ্রহণ করে ফেলে। ফলে জলে থাকা বিভিন্ন প্রাণী, যে সমস্ত প্রাণীরা রয়েছে, মাছ, ব্যাঙ, সাপ, সেই সমস্ত প্রাণীগুলো যথেষ্ট পরিমাণে অক্সিজেন পাচ্ছে না তাদের বেঁচে থাকার জন্য। ফলে বিভিন্ন জলজ প্রাণীর মৃত্যু ঘটছে। তাহলে আমরা দেখো জমিতে সার দিচ্ছি কিন্তু মৃত্যু ঘটছে বিভিন্ন জলজ প্রাণী। যদি সেটা আমাদের শরীরে প্রবেশ করে ভালো করে না ধুয়ে খাওয়ার জন্য তাহলেও আমাদের ক্ষতি হচ্ছে। আবার জলের এমনি সাধারণভাবেও সাধারণ যে জল সেটাও নোংরা হয়ে যাচ্ছে। আবার জলটা ওই যে শৈবালগুলো, এবার কি হয়? শৈবালগুলো যখন অনিয়ন্ত্রিতভাবে বৃদ্ধি পাবে, আচ্ছা, শৈবালের এই যে অনিয়ন্ত্রিত বৃদ্ধি, এই বৃদ্ধিটাকে বলা হয়, এই ঘটনাটাকে বলা হয় শৈবাল ব্লুম। শৈবাল ব্লুম, শৈবাল ব্লুম। জলে শৈবালের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে বলা হয় শৈবাল ব্লুম। জলে শৈবালের অনিয়ন্ত্রিত বৃদ্ধিকে বলা হয় শৈবাল ব্লুম। এবং এই শৈবালগুলো যখন এবার মরে যায় তখন তারা কোথায় যাবে? মরে ওই জলেই থাকবে। তাহলে জলটা নোংরা হয়ে গেল। আবার সেই জল যখন বিভিন্ন গবাদি পশু অর্থাৎ গরু ছাগল খাবে, সেই নোংরা জলটা গরু ছাগল খেয়ে গরু ছাগল অসুস্থ হয়ে পড়ছে। তাহলে কোথা থেকে কোথায় অসুবিধাটা চলে যাচ্ছে। বুঝে গেল? এই সমস্ত সবই হচ্ছে রাসায়নিক সার ব্যবহার করার ক্ষতিকারক প্রভাব। আচ্ছা, এর পরের প্রশ্ন ছিল তোমার ক্যাডমিয়াম, পারদ আর আর্সেনিক ঘটিত রোগের নাম। পদার্থ আর রোগ। আচ্ছা, ক্যাডমিয়াম ঘটিত রোগ হচ্ছে
এটাই ক্যাডমিয়াম ঘটিত রোগ হচ্ছে এটাই পারদ ঘটিত রোগ হচ্ছে মিনামাটা, আর আর্সেনিক ঘটিত রোগ হচ্ছে ব্ল্যাক আর্সেনিকোসিস ব্ল্যাক ফুট ডিজিজ ব্ল্যাক ফুট মানে যেন কালো, ফুট অর্থাৎ পায়ের তলায় কালো ছোপ পড়ে যায়, এটা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ। আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ হয়। আর ক্যাডমিয়ামের দূষণের ফলে এটাই রোগ হয়। পারদ ঘটিত রোগ হচ্ছে মিনামাটা, আর্সেনিক ঘটিত রোগ হচ্ছে আর্সেনিকোসিস আর ব্ল্যাক ফুট ডিজিজ। ওকে, তাহলে এই পর্যন্তই থাকলো আজকে। এই পর্যন্ত থাকলো মানে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। কেমন? ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।